আহ, বাংলাদেশের জনস্বাস্থ্য, বিশেষ করে ওষুধ নীতি এবং স্বাস্থ্যনীতি প্রণয়ন করা এবং গণস্বাস্থ্যের মতো একটা বিরাট প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে যিনি অনবদ্য অবদান রেখেছেন, সেই মানুষ, অসাধারণ মানুষ, তিনি হচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তো আজকের আলোচনা যে টপিক, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ফ্যাসিবাদ শব্দটি তো একটা গণ্ডির মধ্যে একটা নির্দিষ্ট শব্দ। আমরা যদি আরো একটু বড় করে শব্দটাকে চিন্তা করি, গণতান্ত্রিক লড়াইয়ে কিংবা আইনি লড়াইয়ে, মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে কিভাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মানুষের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, তো আমরা সেভাবে আলাপটা করব। সংক্ষেপে আগে ডাক্তার জাফর চৌধুরী সম্পর্কে এক বাক্যে জেনে নেই। তিনি ঢাকা মেডিকেল থেকে লেখাপড়া করেছেন, পরবর্তীতে বিলেতে লেখাপড়া করেছেন, বাট লেখাপড়া শেষ করতে পারেননি। তিনি সেখানে পড়তে গিয়েছিলেন বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনস। তারপরে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তিনি কলকাতায় এসে আগরতলায় বাংলাদেশ ফিল্ড হসপিটাল করলেন এবং মুক্তিযুদ্ধ অসামান্য অবদান তিনি রেখেছিলেন। এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে তিনি বিলেতে ফিরে না গিয়ে এখানে গণস্বাস্থ্য কেন্দ্র নামে একটা বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে অনেক বড় করার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে তিনি যুক্ত ছিলেন রাজনৈতিকভাবে। শেষ দিকে কিছুটা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং আমরা সর্বশেষ তিনি তিনি ওষুধ নীতি, স্বাস্থ্যনীতি প্রণয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং সর্বশেষ করোনা যখন মহামারী আকার ধারণ করে, সেখানেও গণস্বাস্থ্য থেকে একটা বিরাট তাদের গণস্বাস্থ্যের অবদান রয়েছে। এই হচ্ছে সংক্ষেপে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তো আমরা আবার একদম শুরু থেকে শুরু করি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তিনি চট্টগ্রামের রাউজানে, এটা একদমই প্রত্যন্ত গ্রাম কোয়েপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, ব্রিটিশ শাসিত সেই ভারতে। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং খুবই নীতিবান, সৎ মানুষ। এবং তিনি যে নীতিবান এবং সৎ মানুষ, তিনি তার অসংখ্য উদাহরণ পাওয়া যায়। তার নিজের একটা বই আছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বাবার। তার বাবার বইতে তিনি পুরো তখনকার, আপনার যদি সুযোগ থাকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বাবার বইটাও পড়তে পারেন। তার তার বাবার নাম হচ্ছে হুমায়ুন মোর্শেদ চৌধুরী, আর বইয়ের নাম হচ্ছে আমাদের কাল আমার কথা। এটা গণপ্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে প্রথমে কলকাতায় ছিলেন। কলকাতার তখনকার আর্থসামাজিক, রাজনৈতিক নানান বিষয়াদি সেই বইতে উল্লেখ করেছেন। পরবর্তীতে যখন দেশ ভাগ হয়, তখন তিনি এখানে ঢাকায় লালবাগে তিনি ওসি ছিলেন, তার বাবা। তো এরকম একটা পরিবার, একটা বনেদি পরিবার, চৌধুরী পরিবার, এবং তার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন চাচা জসিম আলী চৌধুরী, তিনিও খুব বিখ্যাত মানুষ। এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বাবার শিক্ষক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক সূর্য সেন। তো একটা সম্ভ্রান্ত পরিবার এবং একটা রাজনৈতিক সচেতন পরিবারে জন্মগ্রহণ করা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তো তিনি যখন এখানে পুরান ঢাকায় একটা স্কুলে যখন পড়েন, তখনই তিনি ভাষা আন্দোলনে, সে সময় সাদেক খানরা ভাষা আন্দোলনে নানান ধরনের কর্মসূচির ব্যাপারে তাদেরকে অবহিত করে। এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সেখানে ভাষা আন্দোলনের ক্ষেত্রেও তারা মিছিল মিটিং অংশগ্রহণ করেছেন। এবং তো বলা যায় বাল্যকাল থেকেই এক ধরনের রাজনৈতিক যে সচেতন থাকা, সেটা ছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মধ্যে। তো তার ইচ্ছা ছিল যে সাধারণভাবে লেখাপড়া করবেন, কিন্তু তার মায়ের ইচ্ছা ছিল যে তার ছিল যাতে ডাক্তার হয়। তো মায়ের ইচ্ছাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলেন। এর আগে তিনি ঢাকা কলেজে লেখাপড়া করেছেন। তো ঢাকা মেডিকেল কলেজে এসে তিনি খুব ভালো ছাত্র ছিলেন, বাট একই সঙ্গে তিনি তখন বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তখন দুটা দল ছিল মূলত, একটা হচ্ছে ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ। তো বামপন্থী ছাত্র ইউনিয়নের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তো অনেকগুলো ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন, অনেকগুলো কাজ তিনি করেছিলেন। সে সময় ঢাকা মেডিকেলের অনেক দুর্নীতির ব্যাপার ছিল, ইন্টার্নশিপ নিয়ে, তারপরে ঔষধ নিয়ে দুর্নীতি। তো সেগুলো তিনি প্রথমবার সাহস করে একটা সংবাদ সম্মেলন করে এইসব যে অন্যায়, অনিয়ম, যে আমরা বলি না, একটা মানুষ, আমি যদি শুধু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে এখনকার সময়ের কথা বলি যে আমি কি দেখলাম, মানে জাতীয় ঐক্য ফ্রন্ট কিংবা করোনার
করোনার কি বা তিনি যে প্রেস ক্লাবে কথা বলতেন। কিন্তু একটা মানুষের যে আমি তার ব্যাকগ্রাউন্ডটা না জানি, অর্থাৎ সে কীভাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজকে জাফরুল্লাহ চৌধুরী হয়ে উঠলেন, কিংবা তার এই যে বলে না যে ব্যক্তি হয়ে ওঠা, তো সেই জন্য তার হিস্ট্রিটাও জানা ইম্পর্টেন্ট, যে একটা মানুষ কীভাবে তার সমাজ সম্পর্কে সচেতন হয় কিংবা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়। তো সে সময়কে ঢাকা মেডিকেলের নানান ধরনের দুর্নীতির প্রথমবারের মতো সাহস করে কেউ ছাত্ররা সংবাদ সম্মেলন করে, এটা খুব সবাইকে অবাক করে দিয়েছিল। তো সে সময়কার সে সময় যে নিউজ পেপারগুলো এটা নিয়ে বড় নিউজ করেছিল যে মেডিকেল স্টুডেন্ট বাস্ট। তো এছাড়া সে সময় তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। তার ভাষায় যে তিনি খুব খুব সুবোধ বালক ছিলেন এবং তিনি একটু পাতলা চিকনা মানুষ ছিলেন। তো বড় ভাইরা তাকে যা বলতো তিনি সেটাই করতেন। তো ঢাকা শহরে নানান জায়গায় পোস্টার করা আইয়ুব বিরোধী, যেটা হয় যে আইয়ুববাদ, মুর্দাবাদ, এবং ইভেন থানার সামনে গিয়ে অসীম একটা সাহস, স্বাস্থ্য কি সেটা বিষয় না, বিষয় হচ্ছে মনের সাহস। তো ইভেন তারা তখন যে রাস্তায় আলকাতরা দিয়ে বলে না, লিখে যেটা হয় যে পোস্টার লাগালে হয়তো এটা ছিঁড়ে যায়, তো আলকাতরা দিয়ে সেটা ওনারা লিখে দিতেন, আইয়ুব বিরোধী নানান স্লোগান লিখতেন। এবং ঢাকা মেডিকেলের অধ্যক্ষের রুমে একটা ছিল কি বলে, ওই যে টাইপ করা যেত, তো ওনারা এটা ব্যবহার করতেন এবং ওখান থেকেও বিভিন্ন রকম নানান কিছু আইয়ুব বিরোধী স্লোগান, লিফলেট এগুলো বিতরণ করতেন সেখান থেকে। তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আরেকটা বড় সাহসের ঘটনা পাওয়া যায় যে আইয়ুব বিরোধী আন্দোলনের কারণে তখনকার ঢাকা মেডিকেলের ছাত্র সংসদের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ অনেককে গ্রেপ্তার করা হয়। তো তিনি চাচ্ছিলেন যে কোনোভাবেই হোক তাদেরকে মুক্ত করে আনতে হবে। তো সে সময় গভর্নর আজম এখানে ঢাকা মেডিকেলে আসেন একটা প্রোগ্রামে। তো যখনই গভর্নর আজম হেঁটে যাচ্ছিলেন ছাত্রদের মধ্য দিয়ে, তখনই ডাক্তার জাফরুল্লাহ তার হাতটা বাড়িয়ে দিয়ে বললেন যে আপনি তো খুব ভালোই আছেন, আপনি এখানে এসে বক্তব্য দেবেন, আমরা বক্তব্য শুনবো, কিন্তু আমাদের ছাত্ররা তো জেলে। তখন উপস্থিত যারা ছিল অধ্যক্ষ সবাই তারা খুব হতবাক হয়ে গেল যে কী বললো গভর্নরের সামনে, নিশ্চিত আজকে একটা মহা দফা হবে। তো প্রোগ্রামের শেষে গভর্নর আজম বললেন যে ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো। তো তখন দেখা গেল সবাই বললো যে জাফরুল্লাহকে বললো তুমি পালিয়ে যাও, তার মানে তোমার আজকে তুমি নিশ্চিত একটা বিরাট বিপদে পড়বা এবং তোমাকে জেলে নিয়ে যাওয়া হবে। কিন্তু জাফরুল্লাহ যেটা বলতেন যে আমি যদি সৎ থাকি তাহলে আমি কেন ভয় পাবো। তিনি বরং সাহসের সঙ্গে অধ্যক্ষের রোমে যখন আজম খান বসলেন, সেখানে ডাক্তার জাফরুল্লাহ পুরো বিষয়টা খুলে বলেন আজম খানকে যে আমার এই ছাত্র নেতৃবৃন্দ তারা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এবং তারা MBBS পাস করতে পারবে না যদি না তারা মুক্তি পায়। তখন আজম খান আশ্বস্ত করলেন যে হ্যাঁ ঠিক আছে, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো ডাক্তার জাফরুল্লাহ এই বিষয়গুলো, এবং তখন আরও অনেকগুলো গণ্ডগোল হতো সে সময়। যখনই কোনো গণ্ডগোল বা সমস্যা ছাত্ররা এসে ডাক্তার জাফরুল্লাহর রুমে এসে, তো ডাক্তার জাফরুল্লাহর বোন আলেয়া চৌধুরী একটা লেখা আমি পড়েছিলাম, সেখানে তিনি বলেছেন যে আলেয়া চৌধুরী কিন্তু বিখ্যাত, তিনি ইডেন কলেজে, তার বোন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বোন, তিনি ইডেন কলেজে ছাত্র সংসদ নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়েছিলেন, ছাত্র ইউনিয়ন থেকে মাত্র 2 ভোটে হেরেছিলেন। তো আলেয়া চৌধুরী বলছিলেন যে খুব হাসি ঠাট্টার ছলে বলছিলেন যে শেখ হাসিনা সবাইকে বিরিয়ানি খাওয়াইছিল, আমার তো কোনো টাকা পয়সা ছিল না। যাই হোক, তো আলেয়া চৌধুরীর লেখায় পাওয়া যায় যে জাফরুল্লাহ চৌধুরীর রুমে পক্ষে সে সময়কার নানান সমস্যা, কোনো সমস্যা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছে সেই যখন মেডিকেলে পড়েন সেই সময়ের কথা বলছি। তো যাই হোক, এই যে একবার তিনি ধরা পড়েছিলেন এবং জেলে গিয়েছিলেন এবং তার নামে অনেকগুলো অভিযোগ, যে কারণে তার বিদেশ যাওয়াটা অনেক কঠিন হয়ে পড়েছিল। আর সে সময় বিদেশ যেতে হলে NOC নিতে হতো। তো NOC পাওয়াটা খুব কষ্টকর ছিল। তার বন্ধু মসিউজ্জামান, তার বাবা ছিল ইন্সপেক্টর, তো ওনার মাধ্যমে একটা NOC তিনি গোপনে ব্যবস্থা করেন এবং বিলেতে তিনি পড়তে যান, যেটাকে বলে রয়্যাল কলেজ অফ সার্জনস বিলেতে, এবং সে বিখ্যাত কলেজ। তো সেখানে তিনি মূলত যে সার্জেন্ট কী বলে তিনি লেখাপড়া করেছিলেন, সেখানে ভাস্কুলার সার্জন হওয়ার তার চিন্তা ছিল। এবং 67-তে তিনি সেখানে গিয়ে তার প্রথম FRCS এর প্রথম পর্ব শেষ হয় এবং তিনি চাকরির সঙ্গেও যুক্ত হন। তিনি চাকরি করছিলেন সে সময়। তার চাকরির যে পদবি সেটা হচ্ছে
বিলেতের ইয়র্ক শহরে জেনারেল এবং ভাস্কুলার সার্জারি রেজিস্ট্রার যখনই এখানে বাংলাদেশে ৭১-এর এই যে মার্চ মাসের যে উত্তাল ঘটনাগুলো তিনি সেখান থেকে বসে খেয়াল করছিলেন যে কী হচ্ছে। তো ডাক্তার জাফর চৌধুরী একটা একটা লেখা আমি এরকম পেয়েছিলাম যে তিনি বলছেন যে ২৪শে মার্চ তিনি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটা প্রোগ্রাম শেষে নিউজ এট 10 ইংরেজি ভাষায় প্রচারিত একটা সংবাদ সংস্থা। তো সেখানে তিনি ডাক্তার জাফরুল্লাহ খেয়াল করলেন যে দীর্ঘদেহী মানে সুঠাম এবং বলিষ্ঠ একজন নেতা যে আহ, বলছিলেন যে আহ, আহ, মানে আমাদের এখানকার নানান দাবিগুলো উপস্থাপন করছিলেন। তখন সাংবাদিক এরকম একটা প্রশ্ন করছিলেন যে আহ, সম্ভবত যে এখানে একটা ক্র্যাকডাউন হবে, অনেক মানুষ মারা যাবে, তো তুমি কি সেটা চাও? তখন শেখ মুজিব বলছিলেন যে পাকিস্তানের জান্তার হাতে কি ৭ কোটি মানুষকে মেরে ফেলার মতো অস্ত্র আছে? হ্যাঁ, পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তো তিনি বিমোহিত হয়েছিলেন শেখ মুজিবের ব্যক্তিত্বে। পরবর্তীতে ওখান থেকে যখন প্রথম আমরা জানি যে সাইমন রিং এবং আরও কয়েকজন সাংবাদিকের মাধ্যমে যখন বিলেতে এই সংবাদ পৌঁছায় যে এখানে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তখন তারও আগে তখন তিনি তারা মুক্তিযুদ্ধের সপক্ষে যাতে অবদান রাখা যায় সেজন্য সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিলেতে তিনি এটা প্রতিষ্ঠা করেন, তারা কয়েকজন মিলে, ডাক্তাররা মিলে। তো সেখানে ডাক্তার জাফর চৌধুরী সাধারণ সম্পাদক পদে আসেছিলেন। তো তার যে অবদান সেখানে বসেই তিনি যে চাকরিটা করছিলেন সেই চাকরি তিনি ছেড়ে দেন ইয়র্ক শহরে, এবং চাকরি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কীভাবে অবদান রাখা যায় নানানভাবে তিনি যোগাযোগ এবং অর্থ সংগ্রহ করা, চাঁদা সংগ্রহ করা। এবং আমরা সেটা জানি যে তিনি যখন এখানে বিলেত থেকে কলকাতায় আসলেন এবং সেই চাঁদার মাধ্যমে অনেক ধরনের সরঞ্জাম যেটা মুক্তিযুদ্ধকে সহায়তা করবে অনেক কিছু তিনি নিয়ে এসেছিলেন, যদিও সবগুলো তিনি প্রবাসী সরকার কাছে দিতে পারেননি, কারণ সেখানে ইমিগ্রেন্ট ভারতীয়রা অনেকগুলো জিনিস রেখে দিয়েছিল, কারণ ভারতীয় কর্তৃপক্ষ চাচ্ছিল না যে বাইরে থেকে কোনো ধরনের সহায়তা আসুক যেটা প্রবাসী সরকারের কাছে সরাসরি যাবে। তো তার যে এই যে ডেডিকেশান এবং একটা বড় ডেডিকেশন আমরা মানে জানলে অবাকই হব যে মানুষটা মানে ওখানে তিনি যখন বিলেতে রয়্যাল সার্জেন্ট বা কলেজে লেখাপড়া করেন সেখানে মানে রাজ পরিবারের সদস্যরা যে ধরনের সুবিধাগুলো পেতেন সব ধরনের সুবিধা তিনি ভোগ করতেন। তার ব্যক্তিগত পাইলট মানে তিনি বিমান বিমান পরিচালনা করতেন, তার নিজস্ব পাইলটের লাইসেন্স ছিল। এবং রাজকীয় পরিবারের সদস্যদের যে দর্জি যে স্যুট টাই বানাতো তিনিও একই ধরনের, এবং তিনি বিলাসী জীবনে সেখানে গিয়ে অভ্যস্ত হয়ে পড়েন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। সেরকম একটা মানুষ এবং FRCS পাশ করবেন, জাস্ট ফাইনাল পরীক্ষা দেবেন, যখনই শুনলেন যে এখানে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সব কিছু ফেলে দিয়ে লন্ডনের হাইড পার্কে একটা সমাবেশ হয়েছে ডাক্তারদের মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেখানে সবার সামনে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়ে তারা রাষ্ট্রবিহীন নাগরিক হয়ে যান। এবং রাষ্ট্রবিহীন নাগরিক হওয়াটা এটা অনেক বড় সাহসের ব্যাপার। যদি আজকে মুক্তিযুদ্ধ সত্যি না মানে আমরা সফল না হতাম ৭১-এ, তাহলে কি হতো? তাহলে তো তার পক্ষে মানে আর দেশে ফিরে আসা কঠিন হতো, কারণ তিনি পাসপোর্ট ছিঁড়ে ফেলেছেন। হানান ইমাম তার বইতে একটা লম্বা বক্তব্য পাওয়া যায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর যে ভূমিকা। তো রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হওয়ার পরে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে একদম সরাসরি ভূমিকা রাখার জন্য সব কিছু ফেলে দিয়ে FRCS পরীক্ষা ফাইনাল পরীক্ষা সেটা না দিয়ে তিনি কলকাতায় চলে আসেন। এবং সেখানে যখন বিমানে আসছিলেন নানান ধরনের প্রতিবন্ধকতা পাকিস্তানিরা খোঁজ করছিল যে যাতে কেউ এখানে ঢুকতে না পারে, এবং তারা খবরও পেয়ে যায় যে দুজন বিমানে উঠেছে। নানান ধরনের প্রতিবন্ধকতা এড়িয়ে তারা কলকাতায় আসেন। কিন্তু কলকাতায় যখন আসেন ডাক্তার মবিন সহ তার বন্ধু, এখানে এসে দেখলেন ভিন্ন চিত্র। তিনি ভেবেছিলেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তার মানে হচ্ছে ব্যাপক একটা কর্মযজ্ঞ, সবাই ব্যস্ত। কিন্তু তিনি এসে দেখলেন যে অনেকেই মানে বিশ্রাম নিচ্ছে নিজেদের মতো করে, একটা মানে অবস্থা। যাই হোক, এখানে কয়েকদিন থাকলেন কলকাতায়। তো থাকার পরে সাংবাদিক সাদেক খান বললেন যে আপনারা যদি মুক্তিযুদ্ধ করতে চান রিয়েলি, তাহলে আপনারা আগরতলা চলে যান, কারণ আগরতলা সেখানেই যেটা হচ্ছে যে প্রশিক্ষণ কেন্দ্র, এবং সেখানেই গেরিলা যারা যোদ্ধা তারা
সেখানে আপনি ওনাদের সঙ্গে দেখা পাবেন এবং সেখানে সেখানে আপনি সম্মুখ সমরে যুদ্ধ করতে পারবেন প্রশিক্ষণ নিয়ে। তো সাদেক খানের সহায়তা নিয়ে তিনি আগরতলা চলে গেলেন। তো আগরতলায় গিয়েই সেখানে প্রবাসী সরকারের যে এবং সেখানে শেখ মুনির সঙ্গে তার দেখা হয়। তো সেখানে গিয়ে আরেক ধরনের অভিজ্ঞতা। শেখ মুনি আহ, কলকাতায় দেখা হয়েছিল প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এর সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে। তো তা খুবই খুবই খুশি হয়েছিলেন এমএজি ওসমানী যে বিদেশ থেকে এরকম একটা মানে ছাত্ররা চলে আসছে দেশের জন্য, এটা তারা খুবই মুগ্ধ হয়েছিলেন। কিন্তু যখনই আগরতলা গেলেন শেখ মুনির সঙ্গে দেখা হলো, শেখ মুনি ভিন্ন কথা যে মানে আমাদের প্রধানমন্ত্রী কে জন ছিলেন ভুলে গেলাম, তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ সম্পর্কে একটা বিরূপ মন্তব্য শেখ মুনির, যে তাকে কে প্রধানমন্ত্রী বানিয়েছে। হ্যাঁ, যাই হোক, তো সেখানে গিয়ে তারা বাংলাদেশ ফিল্ড হসপিটাল প্রতিষ্ঠা করলেন এবং সেটা প্রথম দিকে এমএজি ওসমানী এবং তাজউদ্দিন আহমেদ তারা রাজি হচ্ছিলেন না, এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তারা বলছিলেন যে যত বেশি পারেন অস্ত্র দেন, আমাদের এখন সম্মুখ সমর যেতে হবে, অস্ত্র দরকার। কিন্তু জাফর চৌধুরী নেতৃবৃন্দকে এটা বোঝানোর চেষ্টা করেন যে মুক্তিযোদ্ধারা যখন কেউ আহত হবে, যদি তাকে আবার চিকিৎসা না দিয়ে তাকে ফেরানো না যায়, যুদ্ধে ফেরত না পাঠানো যায়, তাহলে যেটা হবে অনেকের মনোবল ভেঙে যাবে এবং এই আহতরা আহতদের দেখে অন্য যারা যুদ্ধে যাবে তারাও মনোবল হারাবে। তো সেজন্য তখন 480 বেডের একটা মেলাগড়ে, আগরতলার মেলাগড়ে তারা একটা বাংলাদেশ ফিল্ড হসপিটাল প্রতিষ্ঠা করলেন। এবং সে সময়কার এইসব চিত্রগুলো দেখলে আপনারা সত্যি অবাক হবেন যে যে মানুষটা মানে বিলেতে আহ, আহ, একটা রাজকীয় পরিবেশে ছিলেন, সেই মানুষটা যখন ফিল্ড হসপিটাল ডাক্তার এম এ মবিনের একটা লম্বা সাক্ষাৎকার নিয়েছেন এখানে আরশাদ সিদ্দিকী, পারলে আপনারা পড়বেন সাম্প্রতিক দেশকালে, আপনারা যদি গুগলে সার্জন পেয়ে যাবেন, লম্বা সাক্ষাৎকার। সেখানে ডাক্তার এম এ মবিন বলেছিলেন যে মাথার উপর ছাদ ছিল না, মানে জাস্ট ঝড় বৃষ্টি রোদে তারা, আপনি চিন্তা করেন যে মানুষটা রাজা, সে মানুষটা দেশের জাস্ট মুক্তিযুদ্ধের সপক্ষে অবদান রাখার জন্য মাথায় ছাদ নাই মাসের পর মাস। যাই হোক, তিনি তার একটা অসামান্য আরেকটা অবদান ছিল সে সময় ফিল্ড হসপিটাল যখন দেখলেন যে মানে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হলে যেটা হয়, একটা হচ্ছে অপারেশন থিয়েটার লাগে আর একটা হচ্ছে ডাক্তার আর একটা নার্স লাগে। তো ডাক্তার বলতে ওনারা দুজন, এবং তখনকার ডাক্তাররা খুব বেশি মুক্তিযুদ্ধে আসেনি, এটা তার হতাশার কারণ ছিল। আর হচ্ছে নার্স, নার্স কোথায় পাবেন? তখন তিনি দেখলেন যে এখানে অনেকে বামপন্থী রাজনীতি করেন, যেমন অনেকে মতিয়া চৌধুরী, এই যে সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল, অনেকেই সেখানে গেলেন। তারা তখনও যুদ্ধ ওইভাবে প্রশিক্ষণ নিয়ে সম্মুখ সমরে যাওয়া সেটা শুরু হয়নি, অনেকে এখানে ওখানে ঘুরছিলেন। তখন তিনি তাদেরকে বললেন তোমরা নার্স হও। তো তাদেরকে 2-3 সপ্তাহের একটা সংক্ষিপ্ত একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নার্স তৈরি করলেন। সেটাই পরবর্তীতে যখন গণস্বাস্থ্য কেন্দ্র হলো, যে এই যে স্বল্প প্রশিক্ষণ দিয়ে, প্যারামেডিক বলে আর কি, প্যারামেডিক স্বল্প প্রশিক্ষণ দিয়ে যে নার্স হিসেবে তৈরি করে তা মানুষের চিকিৎসা সেবা দেওয়া, প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া। তো সেটাও একটা বড় অবদান ছিল। তিনি এই তার মাথা থেকে এই ইনোভেটিভ আইডিয়া আসলো যে যারা মুক্তিযুদ্ধে এখানকার যারা যারা মেয়েরা ছাত্রীরা গিয়েছে তাদেরকে তিনি ওই হসপিটালে স্বল্প প্রশিক্ষণ দিয়ে নার্স হিসাবে তৈরি করেন। তো মুক্তিযুদ্ধের সময় তার আরও অনেকগুলো অবদান ছিল ডাক্তার জাফর চৌধুরীর। আমরা যদি একটু বলি, তিনি এখানে যখন কলকাতায় আসলেন, তারপর মেলাগড়ে ফিল্ড হসপিটাল নির্মাণ শেষ হলো, মোটামুটি একটা অবস্থায় দাঁড়ালো, তখন তিনি আবার বিলেত গমন করলেন এপ্রিল মাসের শেষে। এবং আপনারা জানেন যে একজন বিখ্যাত মানুষ, আসলে যার অবদান, যে দুজন মানুষের অবদান বাংলাদেশে খুব কম আলাপ হয়, একজন হচ্ছে যে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, আরেকজন হচ্ছে আবু সাইদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এবং অন্যায় অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে তিনি তার ভিসির পদ চলে যায় এবং তিনি বিলেত চলে যান। মানে এখনকার সময় তো ভিসি পদ পাওয়ার জন্য সবাই উদগ্রীব থাকে কীভাবে, বরং তিনি পদ ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, এপ্রিল মাসে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সেখানে গেলেন এবং তিনি আবু সাইদ চৌধুরীকে নিয়ে, যেটা হয় না, একটা যুদ্ধ তো অনেকভাবে হয়, একটা হচ্ছে সম্মুখ সমরে, আর একটা হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা, মানে এবং এটা এই যে একটা যুদ্ধ শুরু হয়েছে এটাকে তো নানানভাবে উপস্থাপন করতে হবে বইয়ের বিশ্বে এবং দূতাবাসে নানান জায়গায়। তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই কাজটা করেছিলেন আবু সাইদ চৌধুরীকে নিয়ে, এবং তার ব্যক্তিগত যে গাড়ি ছিল সেই গাড়িতে চড়ে তারা নানানভাবে সেখানকার যারা হাউস অব কমন্সের সদস্য তাদের মাধ্যমে নানানভাবে তারা এই মুক্তিযুদ্ধকে বহির্বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন এই বার্তা যে এখানে যুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তানি সামরিক জান্তা এখানে নিরীহ মানুষের বাংলাদেশিদের উপর গণহত্যা চালাচ্ছে। তো সেখান থেকে
ফিরে আসার পর তিনি ফিল্ড হসপিটাল প্রতিষ্ঠা এবং জুলাই মাসে ডাক্তার জাফর চৌধুরী ঢাকায় আসেন বিশেষ মিশনে। মিশনটা ছিল যে এখানে এখানে যে একটা বড় যুদ্ধ হচ্ছে এবং এখানে যে গেরিলারা মানে শুধু পাকিস্তানরাই এখানে সক্রিয় কিংবা তারা পুরো পুরো দেশ কিংবা ঢাকা দখল নিয়েছে সেটা না, বরং এখানে মুক্তিযোদ্ধারা যে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এটা দেখানোর জন্য একটা একটা অভিনব একটা পদক্ষেপ নিয়েছিলেন তিনি তিনি এবং অন্যরা মিলে। সেটা হচ্ছে তার বন্ধু জাকারিয়া। জাকারিয়া পরবর্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ছিলেন, তার ওয়াইফ কিছুদিন আগে মারা গেলেন। ডাক্তার আলতাফুন্নেসা উনি চেয়ারপারসন ছিলেন। তো ডাক্তার জাকারিয়ার এই যে মানে কতগুলো মানুষের অসামান্য অবদান, কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, অসংখ্য গল্প। তো জাকারিয়াদের পারিবারিকভাবে বড় জাহাজ ছিল, তেলের ব্যবসা ছিল। জাকারিয়ার সঙ্গে গোপনে তিনি যোগাযোগ করেন এবং বলেন যে এখানে বুড়িগঙ্গার আশপাশে এই এই জাহাজটাকে কর্ণফুল নদী থেকে নিয়ে আসবে তারা, নিয়ে এসে এখানে ঢাকার আশপাশে বুড়িগঙ্গা কিংবা এখানে আশপাশে যে নদীগুলো এখানে কোথাও নিয়ে আসা হবে এবং মুক্তিযোদ্ধারা এই এই ট্যাঙ্কে বিরাট একটা বিস্ফোরণ ঘটাবে, যাতে এইটা সংবাদটা প্রকাশ করা যায় বহির্বিশ্বে যে এখানে একটা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে। জাকারিয়া রাজি হলেন, এখানে কুরবানি হোটেলে আলাপ হলো এবং সেটা সফল হলো। তো সে সময় তার তার পরিবার এখানে ঢাকায় অবস্থান করছিল, ঢাকায় পুরান ঢাকায়। তো তিনি মধ্যরাতে এখানে তার পরিবারের সঙ্গে গোপনে দেখা করেন এবং আবার ঢাকায় ফিরে এবং আবার কলকাতায় ফিরে যান। এবং তার সব ভাইরাও কিন্তু তার তিনজন তারা মোট 5 ভাই 5 বোন, তার মধ্যে তার সব ভাইরাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ইকরামুল্লাহ, তারপরে আরও শফিউল্লাহ তিনি ব্রিগেডিয়ার ছিলেন, ইকরামুল্লাহ এখন কানাডায় আছেন, আরেকজন নাম ভুলে গেলাম তিনিও ব্রিগেডিয়ার ছিলেন। তো তারা 3 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এক ভাই শফিউল্লাহর গল্প আমি শুনলাম যে মানে পারিবারিকভাবেই সবাই মানে অসাধারণ সব সব মানুষগুলো। বয়স কম, তো সেখানে ওনাকে নিচ্ছিল না যে বয়স, শুধুমাত্র বয়সের কারণে পরবর্তীতে নানান ধরনের তাকে পরীক্ষা দিয়ে যেতে হয়েছে। তো শফিউল্লাহর সঙ্গে আমার যখন কথা হচ্ছিল তিনি বললেন যে তিনি কলকাতায় একটা কলকাতা নিউ মার্কেট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তার মনে হচ্ছিল যে এই লোকটা মনে হয় ডাক্তার জাফরুল্লাহ, কারণ ডাক্তার জাফরুল্লাহ 65-তে বিলেতে গেলেন, 71-এ মানে 71 জুলাই কিংবা আগস্টে দেখা হচ্ছে তার ভাইয়ের সঙ্গে, ছোট ভাইয়ের সঙ্গে। কিন্তু ছোট ভাই বড় ভাইকে মানে চিনতেছে না, কারণ হচ্ছে মধ্যখানে 6 বছর গ্যাপ। তো অনেকক্ষণ আধা ঘন্টা হাঁটলেন ওনার ভাইয়ের পিছনে পিছনে, বলতে পারতেছিলেন না যে ওনাকে জিজ্ঞেস করবেন কিনা যে আপনি কি ডাক্তার জাফরুল্লাহ। তো একটা পর্যায়ে সাহস করে বললেন যে আপনি কি ডাক্তার জাফরুল্লাহ। বলতেছে হ্যাঁ, তুমি কে। বড় ভাইও চিনতেছে না ছোট ভাইকে, 6 বছর গ্যাপ। তো একে অপরকে বললো যে আমি শফিউল্লাহ, উনি বললাম জাফরুল্লাহ, এই মানে আবার কোলাকুলি বিবাদন। চিন্তা করেন তো শফিউল্লাহ মানে, তো এটা এই এই 3 ভাই মুক্তিযুদ্ধে গেলেন। জাফরুল্লাহ যখন ঢাকায় আসলেন তার চাচাতো ভাই তারা কলকাতায় চলে গিয়েছিল সপরিবারে। তাদের এক চাচাতো ভাই কাঞ্চন কাঞ্চন এখানে মানে বেড়াতে এসে আটকা পড়ে গেছিল আর কি। তো কাঞ্চনকে ডাক্তার জাফরুল্লাহ বলতেছিলেন তুমি মুক্তিযুদ্ধে যাও নাই, মানে বৎসনা করতেছিলেন। সেই কাঞ্চন কিন্তু ডাক্তার জাফরুল্লাহর অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং খুব করুণ ঘটনা, আপনারা শুনে মানে খুব বেদনাহত হবেন। কাঞ্চন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর উৎসাহে মুক্তিযুদ্ধে গেলেন এবং গাজী, আমরা যেটা বলি গাজী, মানে তার ফিরে আসলেন বিজয়ী ভেসে। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা হলো তারা যখন ফিরে আসছিলেন শফিউল্লাহ সহ আরও 8-9 জন, প্রতিমধ্যে কোনো একটা ওই যে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময়, মানে বলছি যে 16 ডিসেম্বরের পরে এখানে একটা নৌকা ডুবি হয়, নৌকা ডুবিতে ওই কাঞ্চন মারা যায়। এটা খুবই মানে প্যাথেটিক একটা ঘটনা ছিল যে জাফরুল্লাহ ঢাকা আসলেন, তাকে উৎসাহ দিলে আবার গেল আবার সে। যাই হোক, ডাক্তার জাফরুল্লাহ মুক্তিযুদ্ধে আরেকটা বড় ভূমিকা ছিল, তিনি আইআরআই আপনারা জানেন যে ব্রিটিশ আইরিশ রিপাবলিকান আর্মি, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি, যাতে তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা যায়। আর আরেকটা উদ্যোগ তার জানা যায়, সেটা হচ্ছে আন্দ্রে মার্লো। সম্ভবত স্পেনে যখন সিভিল ওয়ার চলছিল তার একটা বিরাট ভূমিকা ছিল এবং তার কাছে প্রচুর অস্ত্র ছিল। তো ডাক্তার জাফরুল্লাহ যখন এই খবর পেলেন তখন তিনি স্পেনে চলে গিয়েছিলেন। চিন্তা করেন, একটা মানুষ, বাংলাদেশের মানুষ বিলেতে পড়তে চলে গেছে, কলকাতা চলে আসছে, বাংলাদেশের বিশেষ বিশেষ মিশনে এখানে আসতেছে, আবার আইআর সঙ্গে যোগাযোগ করতেছে, স্পেনে চলে গেছে আন্দ্রে মার্লোর বাসায়। আন্দ্রে মার্লো ওনাকে লম্বা সময় দিলেন এবং বিরাট একটা প্ল্যান হলো। আপনার একদম সংখ্যা বলছি, আপনারা যদি এই বইটা দেখা, এটা আমার লেখা, গত 21শে বইমেলায়, এগুলো লম্বা আলাপ আছে। আপনারা আন্দ্রে মার্লোর সঙ্গে কী আলাপ হলো, কীভাবে এখানে ঢাকায় মানে মুক্তিযুদ্ধের সপক্ষে কীভাবে এখানে গেরিলা আক্রমণ হবে, আন্দ্রে মার্লোর ভূমিকা কী থাকবে, অস্ত্র কোথা থেকে আসবে, মানে
এবং ওই যে যুদ্ধের তো একটা কতগুলো রণকৌশল থাকে, তারা কিভাবে সাজালেন। যদিও আন্দ্রে মার্লোর সর্বশেষ সহায়তা নেওয়া সম্ভব হয়নি, এমনকি ইসরায়েলের সঙ্গেও গোপনে আলাপ হচ্ছিল যে মানে একটা একটা প্রস্তাব এসেছিল যে ইসরায়েল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তা করবে, বিনিময়ে স্বীকৃতি দিতে হবে। কিন্তু সেটা তাজউদ্দিন আহমেদ এটাকে রিফিউজ করেন এই জন্য যে মুসলিম বিশ্ব পরবর্তীতে এটা নিয়ে এক ধরনের মুসলিম বিশ্ব থেকে পাওয়া যাবে না, প্রশ্ন উঠবে। তো জাফরুল্লাহর এরকম অসাধারণ অনেক ভূমিকা মুক্তিযুদ্ধে, যেগুলো আমরা আসলে অনেকেই জানি না। আমরা গণস্বাস্থ্য সম্পর্কে জানি ওনার, কিংবা ওষুধ নীতি, কিন্তু মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান কয়জন জানি। এবং মুক্তিযুদ্ধে এই যে একটা মানুষকে জানার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে জানা যায়, মুক্তিযুদ্ধের যে কত ফ্রন্ট, কতভাবে একটা দেশ স্বাধীনতা মানে এখন তো আমরা অনেকেই একটা তো হয় যে চেতনার নামে বেশি করি, আরেকটা হচ্ছে ফেলে দেই, দুটাই হয়। তো আমরা আমরা খুব লাকি যে আমরা শেষ পর্যন্ত একটা স্বাধীন দেশ পেলাম, স্বাধীন মানচিত্র, আমাদের একটা নিজস্ব পতাকা। যাই হোক, তো মুক্তিযুদ্ধের পরে তিনি যখন যুদ্ধ শেষ হলো ৩-৪ সপ্তাহ তিনি আসছিলেন না। তার পরিবার খুবই চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে তিনি তার কি অবস্থা, কোথায় তিনি। তো মূলত তিনি ফিল্ড হসপিটালে যে মালামাল সেগুলো ঢাকায় আনার ক্ষেত্রে মানে বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে তাকে অনেক সময় দিতে হয়েছিল। প্রথমে এগুলো কুমিল্লায় বর্ডার দিয়ে কুমিল্লায় নিয়ে আসেন, পরবর্তীতে ঢাকার ইস্কাটনে একটা ছোট্ট বাসায় সেই ফিল্ড হসপিটালের যন্ত্রপাতি সবকিছু নিয়ে আসা হয়। এখানে আরেকটা যে দেখেন, ডেডিকেশনটা দেখেন, উনি চাইলে কিন্তু আবার ফেরত যেতে পারতেন মানে বিলেতে, কিন্তু তিনি গেলেন না এবং এফআরসিএস ফাইনাল পরীক্ষা দিলেন না। তিনি বাংলাদেশে এখানে থেকে গেলেন। তার চিন্তা ছিল যে একটা দেশকে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন তো অনেকভাবে হয়। তিনি যেহেতু ডাক্তার, তিনি চিকিৎসা ব্যবস্থা কীভাবে আধুনিকরণ করা যায়, মানুষের সহজ করা যায়, ওষুধকে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, তো তিনি এখানে থেকে গেলেন এবং গণস্বাস্থ্যের ভিত তৈরি করলেন। এবং প্রথম দিকে আপনারা অবাক হবেন যে মানুষটা যে বলছিলাম না যে রাজকীয় পরিবেশে ছিলেন, এখানে মানে জাস্ট কয়েকটা তাঁবু গাড়লেন সাভারে যে স্মৃতিসৌধ থেকে একটু 2-3 কিলোমিটার সামনে, 10 মাইল এলাকা সম্ভবত। তো সেখানে এমন মানে করুণ অবস্থা, গণস্বাস্থ্যের প্রথম দিকে যে গল্পগুলো আপনারা যদি পড়েন, যে একটা মানুষ দেখেন আছে গণস্বাস্থ্য 22,000 কোটি টাকার একটা বিরাট প্রতিষ্ঠান। চিন্তা করেন, 22,000 কোটি টাকার সব বিরাট প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তৈরি করেছিলেন মাত্র কয়েকটা তাঁবু জাস্ট। এবং তার ডেডিকেশনের গল্পগুলো আপনারা যদি প্রথম দিকে গণস্বাস্থ্যের গল্পগুলো পড়েন, চিন্তাও করতে পারবেন না। গণস্বাস্থ্যের কর্মীরা খেয়ে না খেয়ে, কোনো জাস্ট বেতন বলতে কি জাস্ট ওই যে পেটে ভাতে যেটা বলে আর কি, সকালে ভোরে উঠে তারা কৃষি কাজ করতেন, আবার তাঁবু গেড়ে গ্রামে গ্রামে চলে যেতেন। ওই যে নার্সরা গ্রামে যেত, প্রাইমারি চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করতো। এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মানে তার দিন রাত ছিল না আর কি, যেটাকে বলে। তো এখানে গণস্বাস্থ্যের প্রসার বা বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বড় ভূমিকা ছিল। যাই হোক, গণস্বাস্থ্যর শাখা প্রশাখা অনেক বড় হলো এর মধ্য দিয়ে, এবং তারা মাসিক গণস্বাস্থ্য নানান ধরনের সভা, সেমিনার, সিম্পোজিয়াম দেশে বিদেশে নানানভাবে, যাতে চিকিৎসা মানুষের কল্যাণে মানে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা, যাতে সহজে মানুষ ওষুধ পায়, চিকিৎসা পায়। তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নানানভাবে অবদান রেখেছিলেন। এর বাইরে তার কতগুলো রাজনৈতিকভাবেও তিনি কতগুলো জিনিসের সাথে যুক্ত ছিলেন। তাকে জিয়াউর রহমানের সময় তাকে মন্ত্রিত্ব পদ অফার করা হয়, কিন্তু সেটা তিনি নিতে অস্বীকৃত জানেন অনেকগুলো কারণে। এবং তার মায়ের অনুরোধেও তিনি জিয়াউর রহমানের মন্ত্রিত্ব নেননি। তারপরে 81-তে এখানে এমএজি ওসমানীকে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী করানোর ক্ষেত্রে ডাক্তার জাফরুল্লাহ একটা বড় ভূমিকা দেখা যায়, এবং সেটা অনেকগুলো যুক্তি ছিল কেন এমএজি ওসমানীকে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড় করিয়েছিলেন। তো এরপরে আমরা দেখলাম 1988-তে যখন এরশাদের সামরিক সরকারের অধীনে যখন ওষুধ নীতির একটা বিষয় সামনে আসলো, অনেকেই বললো যে আপনি সামরিক সরকারের হয়ে যদি ওষুধ নীতি করেন আপনি তো বিতর্কিত হবেন। এবং তিনি অনেকের পরামর্শ নিলেন তখন। তো 2-4 জন নেতিবাচক কথা বললো, কিন্তু অনেকেই তাকে উৎসাহ দিল যে না, এটা দেশের মানুষের কল্যাণে যদি এটা করা যায় এটা ভালো হবে। তো তিনি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, এবং তার বন্ধু ফরাদ মজার, তারা মিলে এবং একটা কমিটি ছিল, তারা একটা যুগান্তকারী স্বাস্থ্যনীতি দিলেন, এবং যেটার মাধ্যমে বাংলাদেশ আজকে ওষুধ এক লোকালি তো অবশ্যই, এবং একই সঙ্গে আজকে বাংলাদেশ বহির্বিশ্বে ওষুধ রপ্তানি করে। এবং ঔষধের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কিংবা ওষুধের দামটা মোটামুটি নিয়ন্ত্রণ করা গেছে। এবং 90-তে তার আরেকটা যুগান্তরী কাজ ছিল হচ্ছে স্বাস্থ্যনীতি প্রণয়ন। এবং একদম প্রায় শেষ পর্যায়ে কিন্তু তখন এর সাথে পতন হয় 6 ডিসেম্বরে।
যে কারণে এটা আর আলোর মুখ দেখেনি, এবং তার বিএমের সদস্যপদ তার বাতিল হয়, এবং তাকে বেশ হেনস্থার শিকার হতে হয়, এবং গণস্বাস্থ্যে মানে গণস্বাস্থ্য আক্রমণ হয়, গণস্বাস্থ্য কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়, তাকে ব্যাপক হেনস্থার শিকার হতে হয়। কিন্তু সবগুলোর পেছনে ছিল তিনি কিন্তু চেয়েছিলেন মানুষের অধিকার, মানে জনস্বাস্থ্য কিংবা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, মানুষের জন্য সহজ করা। তো এরকম মানে ডাক্তার জাফরকে নিয়ে বললে অনেক লম্বা সময় লাগবে, এখানে আমাকে বলা হয়েছে 5 মিনিট শেষ করতে। আরও কি 5 মিনিট বাড়ানো যাবে? 10 মিনিট, আরও 5 মিনিট, ওকে। তো তিনি এই যে বললাম যে মানুষের কল্যাণে কাজ করা, এটা বড় ব্যাপার। দেখা যায় কি যে গণস্বাস্থ্য কেন্দ্রকে মানে ভেতরকার যে একটা হাসপাতাল ব্যবস্থাপনা কিংবা গণস্বাস্থ্য ব্যবস্থাপনা, তিনি সেখানে তার মানে কর্মীদেরকে মানে বলতেন যে তোমার যা দরকার এইটুকুই, এবং তারা অভ্যস্ত হয়ে পড়েছিল এভাবেই তিনি। আহ, এবং তিনি গণস্বাস্থ্য মানে ওই স্পিডটা ছড়াই দিয়েছিলেন যে যারা মানুষের কল্যাণে কাজ করবে তাদের আসলে ওইভাবে মানে বিলাসী জীবন, এবং তিনি আজীবন মানে অসংখ্য আমরা দেখি মানে ভিডিও ফুটেজ এটা সেটা, তাকে নিয়ে অনেক যে মানে জাস্ট একটা একটা শার্ট 16 বছর 15 বছর পরেন, একটা ছেঁড়া মানে স্যান্ডেল পরেই তিনি। তারপরে ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য থেকে একদম চরে চলে যেতেন। চর মানে একেবারে যে প্রত্যন্ত চর, যেখানে কেউ যেত না, সেখানে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করতেন, মানে কয়েকদিন সেখানে থাকতেন, মানুষের মানে যাতে মানুষ চিকিৎসা পায়, এবং সেখানে তিনি এমনকি অপারেশন করতেন। চিন্তা করা যায় একটা মানুষ একদম চরে চলে গেছে, এবং সেখানে যারা মেডিকেল ছাত্র তার যে সমাজভিত্তিক সাভারে সমাজভিত্তিক গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল যে সেখানে ছাত্রদেরকে নিয়ে যেত, এবং তারা সেখানে 1 মাস 2 মাস থাকতো মেডিকেল ক্যাম্প তারা সেখানে। তারপর হচ্ছে আমরা আমরা আমাদের সময় আমরা যখন জাফরুল্লাহকে দেখেছি, যেখানেই মানে মানুষ নিপীড়িত হয়েছে কিংবা সংখ্যালঘুরা তাদের মন্দিরে কিংবা কোনো ধরনের হামলার শিকার হয়েছে, তখন তিনি একটা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। একটা হলো সুজন ভাসানী পরিষদ, তিনি এবার মৌলানা ভাসানীর ওই যে বাম যে ধারা সেটা বজায় রেখেছিলেন, ভাসানীকে তিনি শ্রদ্ধা করতেন। তো ভাসানী পরিষদে তিনি সঙ্গে যুক্ত থেকে যে বাবলু সাহেব আছেন এবং জুনায়েদ সাকি, তারা যেখানেই, এবং তিনি তাৎক্ষণিকভাবে যেতেন। তিনি বলতেন যে দেখো আমি যদি ঘটনাটা এখনকার আমি যদি কালকে যাই তাহলে তার মানে এই ঘটনা এর মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে, এবং সেখানটা মানুষগুলো আরও বিপদে পড়ে যাবে, তাদের রক্ষা করা কেউ থাকবে না, এখনই যেতে হবে। তাৎক্ষণিকভাবে তারা যাওয়ার চেষ্টা করতেন, রাত 12টায় হোক 2টায় হোক। মানে একটা অসাধারণ ব্যাপার, এবং তার বয়স আপনারা চিন্তা করেন মানে 75+ কিংবা 80। আর নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে তার মানে আপনি একটা দুইটা না অসংখ্য উদাহরণ পাবেন নারীদের কল্যাণে কিংবা নারীদের অধিকার প্রতিষ্ঠা কিংবা নারীরাও মানুষ। হ্যাঁ, একটা সময় তো ছিলই না ব্যাপারটা, ভোটাধিকার ছিল না। এবং মানে তো এগুলো আমি আবার এই বইটার কথা বলবো, আমি এগুলো একদম মানে ডকুমেন্ট করেছি যে কিভাবে উদাহরণ দিয়ে দিয়ে মানে ধরেন ওই যে যেন গীতিকর মানে কয়েকজন 2 বোন ছিলেন, কি যেন নাম বলে গেলাম। একেবারে ধরেন যে মানুষগুলো কখনো তাদের মানুষ ভাবতে পারে নাই, তাদের মানুষ এটা চিন্তা করে নাই, নারী মানে সে মানুষগুলো মানে গণস্বাস্থ্যের অনেক বড় বড় পদে বসছেন পরবর্তীতে, তৈরি হয়েছেন তারা, এবং তৈরি করছেন ডাক্তার জাফর চৌধুরী। তো তার রাজনৈতিক যে প্রচেষ্টা আরেকটা বড় আমরা জানি আমাদের সময়, সেটা হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। জাতীয় ঐক্য ফ্রন্টের তিনি সিনিয়র সদস্য ছিলেন, এবং জাতীয় ঐক্য ফ্রন্ট কেন কেন করেছিলেন আমরা দেখেছি যে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যখন 2008-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, 3 বছর সনদ দিয়েছিল দেশ পরিবর্তন করে ফেলবে, ক্ষমতার ভারসাম্য এটা সেটা রাজনৈতিক কালচার পরিবর্তন করে ফেলবে। মানে আমরা দেখলাম পুরো ইউ টার্ন 2011-তে, মানে আদালতে একটা বিতর্কিত রায় এবং এবং এক ব্যক্তির একক সিদ্ধান্তে কেয়ারটেকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে 2014 সালে একটা একতরফা ইলেকশন, 18-তে আরেকটা একতরফা ইলেকশন হয়েছিল। কিন্তু যখন গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, নির্বাচন ব্যবস্থা খাদে পড়া কিংবা ভেঙে পড়া যাই বলি, যখন মানুষের একটা কোনো প্ল্যাটফর্ম ছিল না, বিএনপি মানে মামলা হামলায় নাকাল, তখন তারা মনে করেছেন সবাই যদি একত্রিত করে একটা কিছু করা যায়, হ্যাঁ, এবং এটা একটা বড় উদ্দেশ্য হবে জাতীয় ঐক্য গড়ে তোলা, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা, এবং এটা আবার যাতে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারা নিয়ে যাওয়া যায়। এবং তাদের উদ্দেশ্য ছিল কোনো জিজ্ঞাসা নয়, রাজনীতি মানে যে প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে কোণঠাসা করে ফেলা এবং উইনার টেক্স অল যে রাজনৈতিক কালচার। ওনাদের মূল উদ্দেশ্য ছিল যে জাতীয় ঐক্য ফ্রন্ট মানে হচ্ছে এটা ওনারা এটা করবেন না, একটা জাতীয় ঐক্য গড়ে তুলবেন এবং কোনো জিজ্ঞাসায় তারা যুক্ত হবেন না। এবং তিনি কেন তখন জাতীয় ঐক্য ফ্রন্টে জামাত কিংবা কিছু ইসলামিক দলও ছিল, তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, আজীবন আপনি বাম রাজনীতি করলেন, শেষ বয়সে জাতীয় ঐক্য ফ্রন্ট কিংবা ডানপন্থীদের সঙ্গে আপনার যোগাযোগ। তার অসংখ্য যুক্তি ছিল কেন জাতীয় ঐক্য ফ্রন্ট করলেন, কেন জাতীয় ঐক্য ফ্রন্ট করলেন। আমাদের
এবং তিনি একমাত্র মানুষ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনারা এই তথ্যটা শুনে অবাক হবেন যে তিনি একমাত্র মানুষ যার সঙ্গে শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা, হাসিনা, মানে 5 স্টলওয়ার্ড বাংলাদেশের, মানে সবার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এবং ঘন্টার পর ঘন্টা তারা বসে বসে আলাপ করতেন দেশের নানান বিষয়াদি নিয়ে, এবং শেখ মুজিবের সঙ্গে তো লম্বা আলাপই করতেন, এবং সেগুলো ডকুমেন্ট আছে। শেখ হাসিনা মারাত্মক ক্ষুব্ধ হয়েছিলেন এবং তুচ্ছ তাচ্ছিল্য, গণস্বাস্থ্যকে নানানভাবে হেয়টেয় করা। এবং আপনারা জানেন যে গণস্বাস্থ্যে ব্যাপক মানে আক্রমণ হয়, দখল করার একটা প্রচেষ্টা হয় 2000 মানে ঐক্য ফোন করার পরে। এবং ঐক্য ফোন করার পরে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়, এবং মানে মাস চুরি, মানে এখন এমন কোনো মামলা নেই যেগুলো দেওয়া হয় নাকি, ওনাকে ব্যাপকভাবে হেনস্থার শিকার হতে হয়। কিন্তু উনি ওনার যেসব তখনকার যে ভূমিকাগুলো দেখি, সেই যে মুক্তিযোদ্ধা জাফরুল্লাহর যে ভূমিকা বলিষ্ঠ, এখানেও একই রকম বলিষ্ঠ ভূমিকা আমরা দেখেছি। তিনি সেসব উত্তরণ করতে পেরেছিলেন। একই সঙ্গে যখনই কারো স্বার্থ, ধরুন আদালত অবমাননা নামলে, এখানে আদালত মানে কন্টেম্প অফ কোর্টের নামে যে এখানে অনেকগুলো মানুষকে হেনস্থা করা হতো, তিনি এগুলো কিন্তু প্রতিবাদ করেছিলেন। একবার ডেভিড বার্গম্যান ইস্যুতে আমরা দেখি সবাই ক্ষমা চাইলেও তিনি চাইলেন না, এবং তাকে অনেকভাবে হেনস্থা করলো আদালত, এবং তাকে রং হেডেড অনেকভাবে। হ্যাঁ, তার এই রং হেডেড হওয়া ছিল মানুষের অধিকারের পক্ষে, মানে হ্যাঁ, রং হেডেড তো দুইভাবে হয়। তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিন্তু আমরা বলি, মানে আসলে আরও অনেকগুলো উইন্ডো, আমি মানে একটা বক্তব্যে সব কিছু বলা সম্ভব নয়, এটাই সত্য, এটাই বাস্তবতা। তো আপনারা ডাক্তার জাফর চৌধুরীর পারিবারিক যদি ব্যাপারগুলো জানতে চান, যে ওনার মানে পারিবারিক একটা বিষয়, ওনার বাবার বইটা পড়তে পারেন। আর এখানে আমার বইটা আরেকবার বলবো, জনস্বাস্থ্য আন্দোলনের রূপকার এবং সমাজ বিপ্লবী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এটা প্রকাশ করেছে আজব প্রকাশ। আর হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের আরেকজন ডাক্তার, ওনার একটা বই আছে সাদা কালো সম্ভবত কি যেন নাম, ওই বইটা তো ডাক্তার জাফর চৌধুরী সম্পর্কে কিছুটা কথা আছে। আর গণস্বাস্থ্য কেন্দ্রের একটা গল্প, গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প, মোস্তাক সাহেব খুব বিখ্যাত মানুষ, মোস্তাক হোসেন সম্ভবত, ওনার একটা বই প্রকাশ পেয়েছে ইউপিএল থেকে লাস্ট বই মেলায়। তো গণস্বাস্থ্য কেন্দ্র পড়া মানে ডাক্তার জাফর চৌধুরীকে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে অনেকে লিখেছেন। সমকাল থেকে একটা পুস্তিকা বের হয়েছিল, দেশের যোদ্ধা বন্ধু সবার। জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে আর লাস্ট একটা কথাই বলে শেষ করি। ওনাকে সমকাল একটা সংবর্ধনা দেয় ওনার মৃত্যুর সম্ভবত 1 মাস আগে। হুইল চেয়ারে করে তিনি এসেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রোগ্রামে আসার। তিনি যে কোনো পথের ছিলেন না, এবং সবার মানুষ ছিলেন, বাংলাদেশের মানুষ ছিলেন। ওই প্রোগ্রামে বাংলাদেশের যত পথ, যত রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ সবাই এসেছিলেন। এটা প্রমাণ করে যে তিনি সবার ছিলেন, তিনি কোনো মতের মানুষ ছিলেন না। তিনি তার গণ্ডিটা একটা দলের একটা বড় জায়গা নিয়ে গিয়েছিলেন, এবং তিনি আমাদেরকে রাজনৈতিক সহনশীলতা, সহিষ্ণুতা, এগুলো তিনি শিখিয়ে গিয়েছিলেন। তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আজকের এই আলাপ আমি এখানেই শেষ করছি। আমাকে এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং বিডিএসএফ সহ আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।